নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান জ্যোতিষী অনন্যাদির অনুষ্ঠান। দীর্ঘ 4টে দশক পার করেছেন তার এই পেশাগত জীবনে, এবং সব থেকে যেটা বড় কথা, মানুষকে দেখে মানুষের সমস্যা, তার ছকের বিশ্লেষণ করে তার সমস্যাটাকে শুধু তুলে ধরা নয়, সেই সমস্যা থেকে সেই মানুষটি বেরোবেন কী করে তার জন্য সঠিক রাস্তা বাতলে দেওয়া, অর্থাৎ রোগ নির্ধারণ নয়, রোগের ওষুধটাকে নির্বাচন করা, এটাই হচ্ছে অনন্যাদির মূলত কাজ। এবং এই কাজটাতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে করতে পেরেছেন বলেই আজকে প্রায় 42 বছর ধরে তার এই পেশাগত জীবন এবং টানা এক নাগারে পথ চলা জীবন। অনেক অনেক স্বাগত দিদি, সুস্বাগত জানাই অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামার চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। সঙ্গে যেমন থাকে আমার প্রিয় ছোট্ট বোন তনুশ্রী, তেমনি আজও আছে। ধন্যবাদ দিদি। যেটা বলবো যে জ্যোতিষীকে আমরা বলি ভাগ্যের ডাক্তার। এবার আমাদের যখন শরীর খারাপ হয়, ডাক্তারবাবুদের কাছে গিয়ে আমরা আমাদের শারীরিক উপসর্গের কথা বলি, পেটে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা আমি বলি, এবং তারপরে ডাক্তারবাবু আরও নির্ধারিত হওয়ার জন্য, নির্দিষ্ট হওয়ার জন্য কিছু টেস্ট করেন, করিয়ে তিনি নিশ্চিত হয়ে যান যে হ্যাঁ সমস্যাটা এখানে, তারপরে তার ওষুধে আমরা সুস্থ হয়ে উঠি। কিন্তু ভাগ্যের ডাক্তার জ্যোতিষী, তার কাছে যখন আমরা যাই, আমরা কিন্তু আমাদের শরীরের কোনো উপসর্গ তাকে বলতে পারি না যে আমার কোথায় ব্যথা হচ্ছে, আমরা বলতে পারি না। তার কাজটা কিন্তু আরও কঠিন। তার কোনো প্যাথোলজিক্যাল টেস্টের রিপোর্ট তার হাতে নেই যে এই পরীক্ষাটা করিয়ে আনুন, তাহলে কোথায় আপনার ভাগ্যের অসুখ হয়েছে বলতে পারবেন না, করতে পারা যায় না। কিন্তু দক্ষতা এবং অভিজ্ঞতা, একজন মানুষ যখন দীর্ঘদিন ধরে সমস্যা সমাধান করতে পারেন, তখন তার একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যায়, যার ফলে ধরুন মানুষটি যখন যাচ্ছেন একজন অ্যাস্ট্রোলজারের কাছে, অনন্যাদির মতো মানুষের কাছে যখন গিয়ে পৌঁছান আপনারা, আপনি বলেন যে আমার অর্থ কষ্ট হচ্ছে, আমার সম্পর্ক টিকছে না, আমার চাকরিটা টিকছে না, বারবার চাকরি চলে যাচ্ছে, এইটুকু, এবং তারপরে আপনার ছকের বিশ্লেষণে উনি কিন্তু ধরতে পেরেছেন যে সমস্যাটা কোথায় রয়েছে, আপনার কতটুকু প্রতিকার লাগবে বা কতটা প্রতিকার লাগবে। এইখানেই কিন্তু হচ্ছে একজন আসল অ্যাস্ট্রোলজার। তো যেমন অনন্যাদি সকলের জন্যই প্রতিকারের কথা বলেন, সেরকম যারা পারছেন না প্রতিকার নিতে, তাদের জন্য অনেক ঘরোয়া উপাচারের কথাও তিনি বলেন। তো দিদি, আজকের এই অনুষ্ঠানে আমি যেটা আজকে শুনতে চাইবো সেটা হচ্ছে যে সামনে শিবরাত্রি, যে দিনটাকে আপনি ভীষণ গুরুত্ব দেন। 100% গুরুত্ব দিই। তার কারণ হলো এই মহাশিবরাত্রি একটা গুরুত্বপূর্ণ দিন। এদিন কিন্তু দেবাদিদেব মহাদেবের বিবাহ হয়েছিল। হ্যাঁ, আর এই সময় কিন্তু দেবাদিদেব মহাদেব কিন্তু যে আমরা যে তন্ত্র ক্রিয়াটা করি সেটা কোথা থেকে পেলাম? শিবের মুখনিসৃত বাণী। তো সেই কারণেই এই দিনটার গুরুত্ব কিন্তু অপরিসীম। মানে এই দিনে করা কাজ শক্তির সঙ্গে দেব আদি দেব মহাদেব, তাহলে এবং তার জন্যই কিন্তু এই দিনের করা যে কোনো কাজ তার সফলতা পায়। মহাকাল এবং শক্তির একটা মিলন। তো একটা কথা যেটা জানবো, যে এই দিনে তো প্রতিকার যারা করতে পারবেন খুব ভালো, কিন্তু যারা করে উঠতে পারবেন না, যদি কোনো ঘরোয়া উপাচারের কথা আপনি আজকে বলেন, একটা দুটো তিনটে, তাহলে মানুষ, অন্তত গৃহী মানুষ যারা যারা করে উঠতে পারছেন না, কারণ ঘরোয়া উপাচার কিন্তু আপনি একবার করবেন আর ম্যাজিক হয়ে যাবে, তা নয়। যেটা প্রতিকারের ক্ষেত্রে হয় যে আপনি প্রতিকার নিলেন, 3-4 মাসের মধ্যে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন, বাট উপাচার কিন্তু আপনাকে কন্টিনিউ প্রসেসে করে যেতেই হবে। হ্যাঁ, প্রথমত আমি বলি, যেটা দেখো, দেবাদিদেব মহাদেবের এই যে পুজো আমরা করি, সেদিন উপবাস থাকি আমরা, কেউ ফল আহার করি, আবার কেউ কিন্তু একেবারেই কিছু করি না। হ্যাঁ, তো সেক্ষেত্রে 4 প্রহরে কিন্তু আমাদের জল আমরা ঢালি। হ্যাঁ, এইবার এই জলটা আমরা কি ঢালবো? হ্যাঁ, দেখো, 4 প্রহরে দুধ, দই, ঘিত, মধু, চিনি, ঘিত ঢালবো, এই 4টে জিনিস। কিন্তু আবার যারা আমরা পারবো না, মানে 4 প্রহরে ঢালার মতো আমাদের সামর্থ্য নেই, অনেক অসুস্থ মানুষ আছে, হ্যাঁ, তারা পারে না, তখন তারা কি করবে? পঞ্চামৃত দিয়ে ওই প্রথম প্রহরেই, মানে 6টা 23 মিনিটে শুরু হবে, বিকেল, তাই তত প্রথম প্রহরেই তারা কিন্তু জল ঢেলে ফল টল খেয়ে নিতে পারবে। তারা ওই পঞ্চামৃত দিয়ে করবে, দুধ, দই, ঘিত, মধু, চিনি। এইবার এই যে আমরা কিন্তু যে দুধ ঢালবো, এই দুধ ঢাললে কিন্তু গঙ্গা জল দিয়ে যদি আমরা দুধ ঢালি, তাতে কিন্তু আমাদের কি হবে বলো তো? আমাদের মানসিক শান্তি এবং আমাদের তোমার চন্দ্র প্রশমিত হবে।
আচ্ছা। হ্যাঁ, দুধ যদি ঢালা যায়। আবার যদি তুমি ছোলা অর্পণ করো সেই দিন, ওই দিন যদি তুমি ছোলা অর্পণ করো, তোমার বৃহস্পতি গ্রহ ঠান্ডা হবে। আমরা আসবো আলোচনা, একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি ওই আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আসানসোল থেকে বলছি, অসীম মুখার্জি। অতীন মুখার্জি, আসানসোল থেকে। মেয়ের ডেট অফ বার্থ বলবেন। এত বাদ 18 জানুয়ারি 1996। ও, 7ই জানুয়ারি। 18 18 18 ও, বুঝতে পেরেছি, 18ই জানুয়ারি। 18 জানুয়ারি 1996। 1996। সময়? হ্যাঁ, 96। সময় সময় হচ্ছে সন্ধ্যে 7:30, 7:30 7:30। হ্যাঁ। কোথায় জন্ম? আসানসোলে জন্ম। একটু অপেক্ষা করুন, দিদি বলছেন। আপনি দিদির অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, দিদি তো রোজ দেখি, খুব ভালো লাগে, এই জন্যই ফোন করছি। ভালো কেন লাগে? দিদি তো একদম মুখের উপরে বলে দেয় কথাগুলো। না, মুখেরটাই তো লোকে অনেকে তো বলে না, অনেকে তো মানে আপনার সত্যিটা বলতে চায় না, সেইটাই তো ভালো লাগে না, সত্যিটাই জানতে চাই। আচ্ছা, সিংহ লগ্ন, ধনু রাশি, হ্যাঁ, আর মূলা নক্ষত্রের জন্ম। আপনি জানেন এগুলো, রাক্ষসগণ? হ্যাঁ হ্যাঁ, জানি। আচ্ছা, আপনার মেয়ের চোখে চশমা আছে কি? মাথায় যন্ত্রণা বা সাইনাসের দোষ এইসব কিছু আছে? না না না, নেই, কিছু কিন্তু নেই। হবে, জিজ্ঞেস করে দেখবেন, হয় মাঝে মাঝে হয়তো। লিভারের প্রবলেম হওয়া, জন্ডিস হওয়া, ঠান্ডা লাগা, এগুলো থাকবে। না, এইবার এখন তো কিছু বলতে নেই এখন। বলছে না, আপনাকে বলে না, তার মানে নেই এটা ভাববেন না। যে যেগুলো বলেছি হতেই হবে, কারণটা আমি বলার কেউ নাই, ছকে যা রয়েছে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলুন। হ্যাঁ, প্রথমত বলি, আপনার এই মেয়ের ছক ইন্ডিকেট করে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করা। কি নিয়ে পড়াশোনা করেছে? হ্যাঁ, টেকনিক্যাল লাইন নিয়েই পড়েছি, ঠিকই বলেছেন। হ্যাঁ, কিন্তু যেটা হলো 1 2 3, আচ্ছা, এবার ওর হাতে পয়সাও ধরে রাখতে পারবে না, বুঝতে পেরেছেন? 7 8 9 10, দশমপতি শুক্র। একটু একটু লাইনে থাকুন, আমি বলে দিচ্ছি। ওর আসলে বিয়ের দাঁড়ান, কবে? বলছি দাঁড়ান, আমি বলবো তো বলেই বসে আছি। একটু সময় দিন দিদি। তো শুনুন, এর হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলছি, আছে, ঠিক আছে। এর এর হ্যাঁ। এর কর্মের জায়গাটা না, যত ভালো আপনারা আশা করবেন অতটা ভালো না, হবে না। দ্বিতীয় নম্বর কথা, এর বিয়ের জায়গাটাই কিন্তু একটু লেট, দেরি করে বিয়ে হ্যাঁ। হতে চাইবে না, আসবে ভেঙে যাবে, আসবে ভেঙে যাবে। মানে মেয়েটা কিন্তু মানে টেকনিক্যাল এডুকেশন হ্যাঁ, করেছে। হ্যাঁ। আপনি বললেন কি করেছে? মেয়ে ইঞ্জিনিয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিটেক করেছি। বিটেক করেছে। হ্যাঁ। বিটেক ইঞ্জিনিয়ার, চাকরি করে? না, চাকরি করেন। কেন করে না চাকরি? চাকরি ওই প্রথম দিকে দূরে দূরে হচ্ছিল, তো সে করোনার টাইম ছিল, তারপরে দেখুন, ওনার মতো পাচ্ছে না, তাছাড়া আচ্ছা, ওনার মতো কাজ পাইনি। বিয়ে হয়েছে 30 বছর বয়স, বিয়ে কি হয়েছে? না না, বিয়ে হয়নি। বিয়ের চেষ্টা ওই কি জন্য আপনারা তো করেছেন? হ্যাঁ, চেষ্টা এই বছর 25 শুরু করেছি চেষ্টা। হচ্ছে না, হচ্ছে না। মানে ঠিক হচ্ছে কিন্তু ম্যাচিওর করছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ দেখুন, অ্যাস্ট্রোলজি কতটা ঠিক কথা বলেন, গণনাটা কতটা সঠিক গণনাদির। উনি কিন্তু বলেন আপনার মেয়ের এডুকেশনের জায়গা নিয়ে, উনি বলে দিলেন টেকনিক্যাল এডুকেশন। একটা মেয়ে বিটেক পাশ করেছে, চাকরি করে না। কিরম অবস্থা 30 বলো? বছর বয়স হয়েছে, বিয়েটা এখনো হয়নি। অথচ এটা ছকটা কিন্তু চাকরি করার ছক। আবার এই মেয়ে কিন্তু মানে ভীষণ মানে সুযোগটাকে ওনারা কিন্তু বলছেন করোনার সময় ছিল, বাইরে বাইরে চাকরি হচ্ছিল, আমরা পাঠাইনি। ভুল কাজ করেছে। এই যে মানে 5 বছর আগে যদি পাঠিয়ে দিতেন, আজকে কিন্তু ওনার মেয়ে এই দিন দেখতে হতো না। হতো না। অন্তত মানে পয়সাটা তার হাতে থাকতো, সে নিজস্ব একটা পরিচয় তৈরি করতে পারতো। হ্যাঁ, তো এইবার একটা কথা বলি, এখনো চেষ্টা করলে আপনার মেয়ের হবে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে এগুলো গাইড করতে হবে। যদি এগুলো যা যা আছে খারাপ, সেই জায়গাগুলো যদি ঠিক করা যায়, এবং বিয়ের ক্ষেত্রেও তো সাংঘাতিক খারাপ। পছন্দ হয়েও এই ছক কি ইন্ডিকেট করে জানো তো? বিয়ে ঠিক হয়েও ভেঙে যাওয়া। আচ্ছা, আমার চোখে দেখা, দিন ঠিক হয়ে গেছে, সব হয়ে গেছে, আবার বিয়ের আসরে বসেও পালিয়ে যাবে বর, এরমও দেখেছি। অতএব আপনি দেরি করবেন না, আপনার কিন্তু বাড়ির কাছে বিয়ে, ওনার বাড়ি থেকে পশ্চিমে বিয়ে হবে। আপনি লিখে রাখুন, আপনি জানাবেন। যদি হয়, না হওয়ারই চান্স বেশি। আপনি ইমিডিয়েট এই শিবরাত্রিটাকে কাজে লাগাবার চেষ্টা করুন।
যদি আপনি এই 26 সালের মধ্যে বা 27-এর শুরুতে আপনি বিয়ে দিতে চান, বুঝতে পেরেছেন কি বললাম? দেখুন, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার মেয়ের কোথাও অবস্টাকেল আছে বলে 30 বছর বয়স অবধি মেয়েটার বিয়ে হয়নি। আপনার মেয়ে চাকরি করে না, আমরা চেষ্টা করিনি, আমরা তো এইটাই তো আপনারা কেন চেষ্টা করবেন করেননি না? কেন? হ্যাঁ, কেন করবেন না? এটাই তো ছক। এটাই ছক। আপনি ধরুন একটা আমাদের মধ্যবিত্ত বাঙালি পরিবারে 23 বছর বয়স থেকে মেয়েদের বিয়ের জন্য বাবা মারা ভাবনা চিন্তা শুরু করেন। মোটামুটি গ্র্যাজুয়েশন হয়ে গেল, মাস্টার্স হয়ে গেল, এবার চাকরি করো বিয়েটার পাশাপাশি হ্যাঁ। চেষ্টা শুরু হয়। আপনার মেয়ের আজকে এই 18 জানুয়ারি 30 বছর বয়স হয়ে গেছে। আপনারা গত বছর থেকে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছেন, চেষ্টা করছেন 29 বছর বয়স থেকে। কেন 29 বছর অবধি গড়ালো? আপনার মেয়ে তো চাকরি করে না, তাহলে 29 বছর অবধি আপনারা অপেক্ষা করলেন কেন? ওটাই ছক, আপনার মেয়ের ওটাই হওয়ার ছিল। এটাই অ্যাস্ট্রোলজি এবং এটাই অন্যদের প্রেডিকশন। হ্যাঁ, কাজেই আমার কাছে এসে 54 বছর বয়সের মেয়েরও বিয়ে হয়েছে। 54 বছর বয়সে একটা মেয়ের বিয়ে হওয়াটা কি চাকরিখানিক ব্যাপার? মানে কবে নাগাদ হবে মনে হচ্ছে আপনার? আপনাকে দিদি বলেছেন যদি আপনি গ্রহের প্রতিকার করেন তাহলে 26-এর এন্ড কিংবা 27-এর শুরুতে বিয়ের একটা সম্ভাবনা আছে। ওনার একটা দিনও দেরি করা উচিত না। আমার কাছে এক ভদ্রলোক এসেছিল, তার আপনি এই শিবরাত্রি সামনেই রয়েছে, সামনের সপ্তাহে শিবরাত্রি, আপনি সেই দিনটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। আপনার বাড়ি আসানসোলে, আপনি অনলাইনে দিদির সাথে যোগাযোগ করুন, গ্রহের প্রতিকার করুন, আপনার মেয়ের চাকরিও হবে, আপনার মেয়ের বিয়েও হবে, একটা সুস্থ সুন্দর জীবন আপনার মেয়ে পাবে যদি আপনারা চান। আদারওয়াইজ আপনি কবে হবে জানতে চাইবেন, আজকে এর কাছে কালকে ওর কাছে। মেয়ের বয়স 30 থেকে 35, 35 থেকে 40। সঙ্গে থাকুন, ধন্যবাদ। এই বছরটাই কিন্তু ওনার মেয়ের একটা বিয়ের সম্ভাবনা আছে, কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এই যে আমার কাছে এসেছিল 54 বছরের মেয়েটি, ওর বাড়ি থেকে ভীষণ লাঞ্ছিত হয়েছে ভাইদের কাছে, বলেই ফেললাম, নাম বলবো না। ভাইদের কাছে প্রচুর লাঞ্ছিত হয়েছে, ভাই বউদের কাছে লাঞ্ছিত হয়েছে, এমনকি আরো যা যা ঘটেছে সেটা আমি টিভির পর্দায় বলতে পারবো না। হ্যাঁ, সেই মেয়েটির যখন আমি বললাম যে, বলে কি আমাকে সবাই বলছে বিয়ে আমার হবে না, তা আমি বললাম এটাই তোমার লাস্ট, 3টে মাস হাতে আছে, তুমি যদি করতে চাও আমি করে দিচ্ছি, হয়ে যাবে। তার হয়ে গেল বিয়ে। আচ্ছা, এইটাই হলো আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, শিবরাত্রিকে যারা কাজে লাগাবেন, আপনি প্রচণ্ড অর্থকষ্ট রয়েছেন, লোনে জর্জরিত হয়ে গেছেন, কোনোভাবে বেরিয়ে আসতে পারছেন না, ব্যবসা করছেন, ব্যবসায় কোনো লাভের মুখ দেখছেন না, সম্পর্ক তলানিতে চলে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে কোনো জেল তৈরি হচ্ছে না, আপনার সন্তান আপনার কথার অবাধ্য, সমস্যা আপনার যাই হোক না কেন, সমাধান কিন্তু জ্যোতিষশাস্ত্রে রয়েছে এবং তার কাছেই রয়েছে যার অভিজ্ঞতা দীর্ঘ 4 দশকের। অনন্যাদি এমনি এমনি এই চেয়ারটা এসে বসেন না, তার চেম্বার এমনি এমনি চলে যায় না, সুতরাং তার অভিজ্ঞতা তো অবশ্যই ক্ষুরোধার অভিজ্ঞতা দেখলেন আগের ফোনটাতে। তো আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন ইমিডিয়েটলি যোগাযোগ করুন, এই যে ফোন নাম্বারটা রয়েছে এই ফোন নাম্বারে ফোন করুন। যাদের ঘরে চেম্বারে আছে কাছাকাছি তারা চেম্বারে আসুন, যাদের ঘরে চেম্বার নেই বা পরে আছে তারা অনলাইনে যোগাযোগ করুন। সোম থেকে শনি 4টে থেকে 7টা অনলাইন, রোববার দিন 5টা থেকে 7টা অনলাইন। অনলাইনে আপনারা দেখান, অনলাইনে প্রতিকার প্রতিবিধান হয়ে যাবে। আগামীকাল শেওড়াফুলিতে চেম্বার রয়েছে, শেওড়াফুলি আগামীকাল 12 তারিখ মালদায় রয়েছে, 13 তারিখ বোলপুরে রয়েছে। আপনারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে থাকুন। আচ্ছা, আমাদের একটা টেলিফোন। হ্যাঁ, নিয়ে নাও। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো তনুশ্রী ম্যাম, আপনাকে তো বহু বছর ধরে দেখি, আমি আপনার খুব বড় ফ্যান। ধন্যবাদ। হ্যাঁ বলুন। হ্যাঁ, আর অনন্যা ম্যামকেও নমস্কার। আমি শিলিগুড়ি থেকে বলছি। নাম কি? আমার দীপা। হ্যাঁ, কি আমার কি হয়েছে? আর আমার নিজের সম্বন্ধেই জানতে চাই। আমার ডেট অফ বার্থ হলো 17 ফেব্রুয়ারি 1992। 17 ফেব্রুয়ারি 1982। সময়? 82 না 92। হ্যাঁ, আমি সেটাই ভাবছি 92, গলা শুনে তো মনেই হচ্ছে না 82। সময়? আর দুপুর 3:30। কোথায় জন্ম? শালকিয়া, হাওড়া। আর এখন শিলিগুড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেউ এসেছিল অন্যদের কাছে, কেউ এসেছিল জানাশুনো? না না না, আপনি টিভিতেই দেখেন তাই জন্য ফোন করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে। কর্কট লগ্ন, কর্কট রাশি, আপনার জানা আছে? হ্যাঁ 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 ম্যাম। ঠিক আছে, তাহলে লাইনে আসুন, এবার আমি বলি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলছি, একটু ধরে থাকতে হয়, সঙ্গে সঙ্গে বলা যায় না দেখে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, যেটা বলছি সেটা হলো সবচাইতে বড় কথা, এটা খুব
তো যাই হোক, যেটা বলছি এর ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, এরও কিন্তু দেখো কিরকম, আগেরটা যেমন ছিল এর ক্ষেত্রে সেই কম্বিনেশন। মানে পড়াশোনায় ভালো, পড়াশোনায় ভালো, কিন্তু বিয়ের জায়গাটা ডেঞ্জারাস খারাপ। কি বলবো, বিয়ের জায়গাটা বিয়ে হতে চাইছে না। 92 দিদি, হ্যাঁ? বিয়ের বয়স হয়ে 92। কি একবার বললাম জিজ্ঞাসা আমি? করি? হ্যাঁ, বিয়ে হয়েছে আপনার? না না না। হ্যাঁ, দেখেছো, আমি খুব ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, কারণ 92 তো। আমি বলেই দিলাম যে কে করে বললাম যে 34 বিয়ের জায়গাটা বছর এইরকম। বয়স, প্রায় 33 কারণ plus। এই যে গ্রহটা, এটা হলো বৃদ্ধ গ্রহ, এ কিছুতেই একে বিয়ে হতে দিতে চাইবে না। নয় পড়াশোনায় ভালো। নয় এদের পছন্দ হবে না, নয় ওদের পছন্দ হবে না, যেভাবেই হোক কেচি মেরে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ঠিকই। এই ঠিকই ঠিকই, আচ্ছা, দেখেছো, হতে বাধ্য। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? পড়াশোনা আমি মারাত্মক PhD ভালো। করছি। এর হ্যাঁ? আমি আমি জমা বলে দিচ্ছি। দিচ্ছি, আমি বলে দিচ্ছি, এর পড়াশোনা গবেষণামূলক পড়াশোনা হওয়ার বিশেষভাবে, বা ডাক্তারি এই ধরনের পড়াশোনা করার শখ। এটা বলুন আপনি কি বলুন। হ্যাঁ, পিএইচডি করছি। এই দেখেছো, পিএইচডি করছেন জমা দিয়েছি আমি। কিসের উপরে পিএইচডি? আমার বায়োটেকনোলজি, মানে মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি ইয়েতে। বললাম রিসার্চ একেবারে। দেখেছো, দুজন মেয়েই দেখো কিরকম শিক্ষিত, অথচ তাদের বিয়ের জায়গা ভালো নেই। আর কেরিয়ার আছে আপনার? এর কর্মের আচ্ছা, জায়গাটা, হ্যাঁ, আমি বলছি এর কর্মের জায়গাটাও কিন্তু সমস্যা হবে। হ্যাঁ, মানে কেরিয়ার বলতে এই হ্যাঁ, মুহূর্তে হ্যাঁ। তো একটা ইয়ে পাচ্ছে, স্কলারশিপ পাচ্ছে, হ্যাঁ, এখন পাচ্ছে, কিন্তু পরে তো কিছু একটা করতে করতে হবে, তখনও কিন্তু সমস্যা হবে কর্মের জায়গায়। আপনি হ্যাঁ, ওটাই মানে হ্যাঁ, আমি চাইছি যে মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কি পাবো আমি কলেজ সার্ভিস কমিশন দিয়ে? কলেজ সার্ভিস কমিশনে ও কি চান্স পেতে পারে? এই যে কি বললাম, আগেই বলে দিলাম, এর কর্ম নিয়ে সমস্যা আছে, কারণ এর কর্মপতি জিরো, পাওয়ারলেস। আর ওদিকে বিবাহের আর গ্রহ বিবাহের বলে জায়গায় বৃদ্ধ। বৃদ্ধ গ্রহ গিয়ে বসে থেকে ডিস্টার্ব করছে, কিছুতেই বিয়ে হতে একে দেবে না। হ্যাঁ, মানে বিয়ের চেষ্টা কি করা হয়েছিল দীপা? না না না, চেষ্টা করা হয়নি। আমি ওই ওয়েট করছি, আমাদের মানে আসলে এখনো অবধি কলেজ সার্ভিস কমিশনের নোটিফিকেশন বেরোয়নি, তো ওটার জন্য ওয়েট করছি মানে আমি। ওটা বেরোলে আপনি চাইছেন কেরিয়ারটাকে আগে স্টেবল করে নিয়ে তারপরে বিয়েটা করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু কি হবে, সেখানেও সমস্যা। সেখানে উনি চেষ্টা করুক, উনি যদি প্রেমও করে তাও বিয়ে হবে না, আমি বলে দিচ্ছি। এত বড় কথা বললাম, ছক কথা বলে ওঠে কখনো না। আমার কাছে এমনও এসেছে, বলছে দিদি প্রেম করছে, ঘুরছে ফিরছে, সব বলছে, বিয়ে করবো বলছে, কিন্তু বিয়ের বেলা আর করছে না, কারণ ছক করতে দেবে না। কি করবে? মানে জ্যোতিষশাস্ত্র কিন্তু খুব নিষ্ঠুর, হ্যাঁ, খুব নিষ্ঠুর। মানে স্ট্রেট চাইলে বলে তো- দিচ্ছেন দিদি আপনি, মানে মানে মন রেখে কথা বলার জায়গা না, আমি নেই। বলে ফেলি সত্যিটা সত্যি করেই, কারণ পরবর্তীকালে বলবে না দিদি যা বলেছিল সেটাই ঠিক। আমাকে বলে অনেক কিছু বলেছে, কিন্তু আপনার কথাটাই সত্যি হয়েছে, কারণ আমি সত্যিটাকে সত্যি বলতে জানি, কারণ আমি আগে খারাপ হব, পরে খারাপ হতে চাই না। থ্যাংক ইউ দীপা ফোন করার জন্য। কিন্তু আমার মনে হয় যে প্রয়োজনীয় প্রতিকারটা করে নিতে পারলে কিন্তু কেরিয়ারটাও আপনার ভালো হবে ভাই, এবং বিবাহিত জীবনটাও ভালো হবে। সব কিছুর দরকার আছে জীবনে। অনেকেই বলেন বিয়ে করব না, কিন্তু বিয়ে করে কি হবে? লাস্টে সেই বিয়ে করতে হ্যাঁ, চায়। বলেন, অনেকেই বলেন। তো কিন্তু বিষয়টা কি জানেন তো ভাই, সব কিছুরই না জীবনের দরকার আছে। ভগবান তো আমাদের সৃষ্টি করেছেন, মনুষ্য জীবন দিয়েছেন সব কিছুকে ভোগ করার জন্য। ভোগ তো করতেই হবে, সে দুর্ভোগও ভোগ করতে হবে, শুভভোগ সুফলও ভোগ করতে হবে। তো আপনি বিয়ে না করে বুঝবেন কি করে বিয়ের মজাটা কোথায়? হ্যাঁ, তারপরে তার চাইতেও বড় কথা কি জানো, একটা সঙ্গীর প্রয়োজন ভীষণ হয়। প্রয়োজন হয়। একটা তোমার সময়ের কম পরে- বয়স যখন থাকবে তুমি অনেক লোক পাবে, কিন্তু তোমার বয়সটা যখন বেশি হবে না, একটা সময়ের পরে বাবা কেউ মা দেখবে না থাকবেন তোমাকে। না, ভাই বোনের সাথে সম্পর্কটা দূরত্ব তৈরি হয়, তখন নিজের লোক এই কোথায়? দেখো, আমার কাছে এসে, আমি বলবো না সে পলিটিক্স করে ভদ্রমহিলা, হ্যাঁ, বেশ ভালো একটা পজিশনে আছে, তারপরে সে বিয়ে থাকা করেনি, ভালো চাকরি করে, ভালো ব্যবসা করে সে, কিন্তু তার পয়সার অভাব নেই, পুরো পরিবারদের সবাইকে দেখে সে। আমাকে একদিন আমার কাছে এসছে সে, এবার আসার ফলে আমার বলছে কি কাউকে কিন্তু বলবেন না দিদি, আপনার আমাকে তো দেখলো সবাই আপনার কাছে ঢুকতে। তাই বলে না না, আমার কি প্রয়োজন আছে আপনার কথা বলতে যাব? তখন বলছে কি দিদি শুনুন, একটা কথা বলছে, কিছু মনে করবেন না, আপনি যদি পারেন আমার জন্য একটা ছেলে দেখুন। ঠিক অসহায়ের মতো বলছে আমাকে। আমি তো কেন, আপনি তো শুনেছিলাম বিয়ে করবেন না। বলছে না, বুঝতে পারিনি আগে, কারণ আমি কিছুদিন আগে অসুস্থ হয়েছিলাম, আমি শুয়ে রয়েছি, আমার ঘরের পাশ দিয়ে সবাই যাচ্ছে, কেউ একটা আমার খোঁজ নেয় না, অথচ আমার টাকাটার বেলা সবাই আমার কাছে আসে, আমি সবাইকে সাহায্য করি, সবাইকে দেখি, তাহলে আমি এখন দেখতে পাচ্ছি যে আমারও একটা প্রয়োজন আছে।
ডেফিনেটলি এটা দুঃখের কথা। তো আমরা ছিলাম আজকের আলোচনাতে হচ্ছে শিবরাত্রির উপাচার। তো আসুন না, এই শিবরাত্রিতে দিদি বলছেন খুব সুন্দর করে যে কোন গ্রহ, যেমন এই যে বৃদ্ধ গ্রহ, এরও তো একটা প্রতিকার আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, এই যে এটা দীপার জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এই দীপা বা ওই যে আগের মেয়েটি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না দেখো এই উপাচারটা কখন কাজে লাগে, যখন সামান্যতম কিছু ব্যাপার ঘটে, কিন্তু এদের তো বিশাল বিশাল ব্যাপার, কাজে এদের প্রতিকারের প্রয়োজন আছে। হ্যাঁ, তো সেই জন্যই দেখো আয়ুর্বেদিক ওষুধে না আছে অনুপান, মানে এইটার সঙ্গে এই পান দিয়ে রস দিয়ে খাবে, এইটার সঙ্গে এই মধু দিয়ে খাবে, কেন? ওটা ত্বরান্বিত হয়। হ্যাঁ, মানে প্রতিকার করার পরে যদি এই উপাচারগুলো পালন করা যায় তাহলে আরো ভালো থাকা যায়, আরো ভালো থাকা যায়। ঠিক তেমনি এইগুলো যদি করা যায়, যেমন ধরো তুমি কালো তিল, যদি তুমি শিবরাত্রির দিন যদি কালো ডাল, কালো তিল এটা শিবের মাথায় যদি অর্পণ করো, তাহলে তোমার কিন্তু শনি, কেতু, রাহু 3টে গ্রহকে তুমি ভালো রাখতে পারবে। আবার যদি তুমি সবুজ মুগ ডাল, এই গোটা মুগ, এটা যদি তুমি দাও, তোমার বুধ গ্রহ ঠান্ডা হবে। হ্যাঁ, আবার যদি তুমি লাল চন্দন দাও, তাহলে কিন্তু তোমার মঙ্গল গ্রহ ভালো থাকবে। হ্যাঁ, আবার তুমি যদি শ্বেত চন্দন দাও, তাতে কিন্তু রাহু ভালো থাকবে। এরকম প্রত্যেকটা গ্রহের জন্য আছে। সর্ষের তেল যদি তুমি দাও, তাহলে কিন্তু তোমার শত্রু নাশ হবে এবং শনিও ভালো থাকে তাতে। হ্যাঁ, এইভাবে যদি আমরা করতে পারি, হ্যাঁ, এই দিন যদি এই জিনিসগুলো অর্পণ করতে পারি, তাহলে কিন্তু অনেক ভালো থাকা যায়। অবশ্যই। হ্যাঁ, আপনারা যোগাযোগ করতে থাকুন। আচ্ছা, দিদির সামনে আরো অনেক চেম্বার রয়েছে শিবরাত্রি পরবর্তী। 20 তারিখে রয়েছে গড়িয়াহাট, 24 তারিখ বারাসাত, 28 তারিখ রয়েছে কোচবিহার, 1 মার্চ রয়েছে শিলিগুড়ি, 7ই মার্চ রয়েছে শ্যামবাজার, 17ই ফেব্রুয়ারি রয়েছে তমলুক, আর আগামীকাল শেওড়াফুলি, 12 তারিখ মালদা, 13 তারিখ বোলপুর। আপনারা যোগাযোগ করতে থাকুন। এবং যারা অনলাইনে দেখাতে চাইছেন, আসতে পারেন না, বহু লোক এই শিবরাত্রিতে অনলাইনে কাজ করাচ্ছে। হ্যাঁ, যারা দূরের এবং কাছেরও যারা বয়স্ক লোক আসতে পারে না বা অন্য কোনো সমস্যার জন্য আসতে পারে না, তারা হোম ডেলিভারি নেন। হ্যাঁ, আর যারা দূরে থাকে তাদের তো কুরিয়ার সার্ভিস আছেই। হ্যাঁ, 4টে থেকে আজকে হলো, আজকে 5টা থেকে 7টা অবধি হবে অনলাইন। যারা করতে চাইছেন তারা করবেন, এবং যারা এখানে প্রোগ্রাম দেখছেন তো দেখছেনই, এবং আমার ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে আপনারা অ্যাস্ট্রোলজার অনন্যা দিয়ে ইউটিউব সার্চ করবেন। আবার সিটিভিএনও দেখতে পারবেন, সিটিভিএনেরও আছে, দেখানো হয় শনিবার এবং রবিবারের এই অনুষ্ঠান। আচ্ছা, বুকিং নাম্বারটা আমি একটু বলে দিই, 7596853615। দেখুন এখানে রয়েছে নাম্বারটা, এই আমার হাতের নিচে, 7596853615। এটাই অনলাইন দেখানোর নাম্বার। অনলাইনের প্রসিডিওরটা এখানে ফোন করে জেনে নিন, বুকিং নাম্বারে ফোন করে জেনে নিন, প্রসিডিওরটা মেনটেন করে আপনারা দেখিয়ে নিন। আমাদের হাতে আজকে সময় নিবিদায় নেবার পালা, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল শেওড়াফুলিতে যারা চাইছেন তারা চটজলদি বুকিং করুন, কারণ অল্প কিছু সিট হয়তো ফাঁকা রয়েছে, কারণ দিদি প্রত্যেকটা চেম্বারে সকালে চেম্বার করেন, আমি কোনোদিন বিকেলে করি না, সকালে চেম্বার করেন, বিকেলে অনলাইন করেন, যার ফলে অনলাইনের চাপটা থাকে, সে কারণে বিকেলে অনলাইন হয়। তাই আপনারা যারা দেখাতে চাইছেন ইমিডিয়েট যোগাযোগ করুন। অনেক ধন্যবাদ জানাবো দিদিকে, আর অবশ্যই আপনাদের ধন্যবাদ। আগামীকাল শেওড়াফুলি, আর 12 তারিখে মালদা, 13 তারিখে বোলপুরে চেম্বার রয়েছে। এগুলো সবটাই হচ্ছে আপনার শিবরাত্রির আগে, আর অনলাইন রয়েছে। তো সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।